এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলকে জবাব দেওয়া জরুরি ছিল বললেন রাইসি। পররাষ্ট্রমন্ত্রী বললেন, ইস্পাহানে কোনো হামলা হয়নি, তাই ইসরায়েলকে পাল্টা জবাব দেওয়ার প্রশ্ন নেই। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দায় ইরান। ইসরায়েলকে বিজয়ী প্রমাণ করার চেষ্টা চলছে বললেন আব্দুল্লাহিয়ান। বাংলাদেশের তীব্র দাবদাহ, স্কুল কলেজের 7 দিনের ছুটি ঘোষণা। বিএনপি রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়েছে বললেন কাদের। এবং রাফা শহরে বিমান হামলা চালালো ইসরায়েল, অন্তত 7 ফিলিস্তিনি শহীদ। ইসরায়েলের ওবদা বিমান ঘাঁটিতে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত 13 এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, আবারও তার ভূয়সীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, এ ঘটনায় ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে এবং এটি ছিল অবৈধ ইসরায়েল সরকারের বিরুদ্ধে একটি অতি জরুরি জবাব। রাইসি শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশের দামকান শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ওই মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, সত্য প্রতিশ্রুতি নামের ওই অভিযানে ইরানের শক্তিমত্তা, ঐক্য ও সংহতি প্রদর্শিত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির নেতৃত্বে ইরানি জনগণ যে ঐক্যবদ্ধ রয়েছে তা প্রমাণিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, সকল রাজনৈতিক পক্ষ মনে করে যে অতি জরুরি ওই প্রতিশোধমূলক হামলা ইরানের জন্য সম্মান বয়ে এনেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তাঁর দেশের প্রতিশোধমূলক হামলার জবাবে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ইস্পাহানে কোনো হামলার ঘটনা ঘটেনি। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে গতকাল তিনি এক সাক্ষাৎকারে কিছুটা কৌতুক করে বলেন, বৃহস্পতিবার রাতে ইস্পাহানে যা ঘটেছে সেটা কোনো হামলা ছিল না। প্রকৃতপক্ষে এগুলো নিয়ে আমাদের শিশুরা খেলা করে, এগুলো কোনো ড্রোন ছিল না। তিনি আরও বলেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা থেকে বলা যাবে যে ওই ঘটনার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে। বিষয়টি নিয়ে ইরান তদন্ত করছে এবং এই ব্যাপারে গণমাধ্যমে যে জল্পনা ছড়ানো হয়েছে তা সঠিক নয়। নিউ ইয়র্ক সফররত আমির আবদুল্লাহিয়ান গুরুত্ব দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আমাদের স্বার্থে কোনো আঘাত হানা না হবে, ততক্ষণ আমরা নতুন কোনো প্রতিক্রিয়া দেখাতে যাব না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান আমেরিকার ওই পদক্ষেপকে দায়িত্ব জ্ঞানহীন ও অগঠনমূলক বলে বর্ণনা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি শুক্রবার তেহরানে বলেছেন, আমেরিকার ভেটো বিশ্ববাসীর সামনে মার্কিন পররাষ্ট্রনীতির কপটতা ও ভণ্ডামি প্রমাণ করেছে। এর ফলে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি একঘরে হয়ে পড়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের খসড়া প্রস্তাবটি তোলা হয়। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা তাতে ভেটো দেয় এবং ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি পাশ হতে পারেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তাঁর দেশের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশে 3টি কোয়াডকপ্টার বা ক্ষুদ্রাকৃতির ড্রোন ভূপাতিত করার ঘটনায় জানমালের কোনো ক্ষতি হয়নি। তিনি নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি-ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে একথা জানান। এ ঘটনাকে পশ্চিমা গণমাধ্যমে বিশাল আকৃতি দিয়ে তুলে ধরছে জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী সরকারের সমর্থক গণমাধ্যমগুলো মূলত ইসরায়েলের ধারাবাহিক পরাজয়কে বিজয় হিসেবে প্রমাণ
করার জন্য মরিয়া হয়ে উঠেছে। শুক্রবার সকালে ইরানের ইস্পাহান শহরের কাছে এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওইসব শব্দ ছিল মূলত আকাশের সন্দেহজনক বস্তুর উপস্থিতি টের পেয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শব্দ। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত 13 এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার সমর্থনে ইরানি জনগণ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে। গত শনিবার রাতের হামলার পর প্রথম শুক্রবার ইরানি জনগণ গতকাল জুমার নামাজের পর ব্যাপকভাবে রাস্তায় নেমে আসেন। রাজধানী তেহরানের পাশাপাশি মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহান, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ, উত্তরাঞ্চলীয় শহর কোম শহর সারা দেশের বহু শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তারা ইহুদিবাদী ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে ধন্যবাদ জানান। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর ঐতিহাসিক ইনকিলাব চত্বরে এসে শোভাযাত্রা শেষ হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে চলা তাপদাহের কারণে সব স্কুল কলেজ এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে সরকার। আজ এ সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পৃথক পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিক ছাড়াও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। চলতি বছর বৈশাখের শুরু থেকেই মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশও দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গরম অসহনীয় হয়ে ওঠায় গত বছরের জুনেও কয়েকদিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করেছিল সরকার। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এই অবস্থায় তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। এটা তাদের পুরনো কৌশল। আজ দুপুরে সেতুমন্ত্রী আরও বলেন, আমরা জনগণের কাছে বিএনপির সন্ত্রাসের রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস চালাতে পারি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। শেখ হাসিনা এখনও আতঙ্কিত, কারণ তিনি তো জানেন জনগণ তাকে ভোট দেয়নি। ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা ইডি সিবিআইকে নিয়ে ভয় পাবেন না। বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না। বিজেপির সমালোচনা করে মমতা তাঁর ভাষায় বলেন, বিজেপি এবার পগার পার হবে। আজ মালদহে এক নির্বাচনী সভায় মমতা বলেন, বিজেপির দাবি এবার লোকসভা ভোটে 400 আসনের বেশি পাবে। মুখ্যমন্ত্রী বলেন, কোথায় পাবে এত ভোট? বিজেপি কেরালা, তামিলনাড়ুতে ভোট পাবে না। মমতা বলেন, গতবার সব ভোট পেয়ে 303 হয়েছিল, এবার কিভাবে 400 আসন পার করবে? 2021 সালে বিজেপি বলেছিল বাংলায় 200 আসন পাবে, তারা পেয়েছিল 100। এবারও একই অবস্থা হবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার জনবহুল রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে। শুক্রবার চালানো ওই হামলায় অন্তত 7 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় শহীদ 7 জনের বেশিরভাগই নারী ও শিশু। দখলদার ইসরায়েলি বাহিনী বেশ কিছুদিন ধরে রাফা শহর একেবারেই জনমানব শূন্য করার প্রস্তুতি নিচ্ছে, যাতে সেখানে স্থল আগ্রাসন চালানো যায়। ইহুদিবাদী ইসরায়েলের এই জঘন্য পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তা সত্ত্বেও ইসরায়েল রাফা শহরে বিমান হামলা চালাল।
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে ওই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। বিবৃতিতে বলা হয়েছে, দখলদারদের বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধের অংশ হিসেবে ও গাজায় আমাদের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং গাজায় দখলদার ইসরায়েল নারী শিশুসহ যে বেসামরিক জনগণকে হত্যা করছে তার প্রতিবাদে ওভদা বিমান ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা বিবৃতিতে স্পষ্ট করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে। গত 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়ে আসছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাক করে অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ। তবে অ্যানোনিমাস নামে একটি হ্যাকার গ্রুপ এক ভিডিও বার্তায় এই হ্যাকিংয়ের দায়িত্ব স্বীকার করেছে। গ্রুপটি বলেছে, তারা 20 গিগাবাইট সমপরিমাণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতে নিতে সক্ষম হয়েছে, যার মধ্যে পিডিএফ, ওয়ার্ড ফাইল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ লাখ লাখ তথ্য রয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের কম্পিউটার সিস্টেম সামান্য মাত্রায় হ্যাকিংয়ের শিকার হয়েছে। তারা বলছে, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে হ্যাকাররা তাদের সিস্টেমকে অকার্যকর করার চেষ্টা করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর পর বেশ কয়েক দফা সাইবার হামলার শিকার হয়েছে ইসরায়েল। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে সেনা মোতায়েন করার জন্য প্রস্তুত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের যুদ্ধ বলে মনে করছে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণতি কত ভয়াবহ হবে তা বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের আগে হাঙ্গেরির ক্ষমতাসীন ফিডেস পার্টির এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ভিক্টর অরবান এসব কথা বলেন। তিনি বলেন, এই অবস্থায় ইইউ ইউক্রেনের মাটিতে সেনা পাঠাতে মাত্র এক কদম দূরে রয়েছে। অনেক বড় আশঙ্কা রয়েছে যে ইউরোপ এই যুদ্ধের গভীরে জড়িয়ে যেতে পারে। আসলে তারা আগুন নিয়ে খেলছে, কিন্তু হাঙ্গেরি নিজেকে এই যুদ্ধ সংঘাতে জড়াবে না, বুদাপেস্ট কারোর পক্ষ নেবে না। ভিক্টর অরবান অঙ্গীকার ব্যক্ত করেন তাঁর দেশ সব জায়গায় শান্তির পক্ষে অবস্থান নেবে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, আমেরিকা যদি দ্রুত ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা প্যাকেজ না দেয় তাহলে রাশিয়ার চাপে দেশটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে পারে। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকা এবং পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরায়েল 1948 সালে নিজেকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে সত্যের বিরুদ্ধে সবসময় আদর্শিক যুদ্ধে লিপ্ত রয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন বাবুল আক্তারের পরিবেশনায়। আমেরিকা এবং পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরায়েল 1948 সালে নিজেকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে সত্যের বিরুদ্ধে সবসময় আদর্শিক যুদ্ধে লিপ্ত রয়েছে। গত বছরের 7 অক্টোবর দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর চালানো আল-আকসা তুফান অভিযানের আগে এই অবৈধ রাষ্ট্রটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রদায়ের একটি জোট প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, যেটি অত্যন্ত কার্যকরভাবে ইসরায়েল সম্পর্কে বিভিন্ন ধারণা ও মতামতকে নিয়ন্ত্রণ করে আসছিল এবং তাদের সম্পর্কে ভিন্ন মতের কণ্ঠকে রোধ করছিল। ইসরায়েল বিষয়ে অপ্রচলিত কথাবার্তা বা আলাপ আলোচনা মার্কিন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিশিষ্ট খ্রিস্টান ব্যক্তিত্ব, মূলধারার মিডিয়া এবং শেষ পর্যন্ত বেশিরভাগ আমেরিকানদের চিন্তা ভাবনা এবং শব্দ ভাণ্ডারে অনুপ্রবেশ করেছিল। আশ্চর্যজনকভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল,
হিউম্যান রাইটস ওয়াচ এবং বি টসলেমের মতো মানবাধিকার সংস্থাগুলোর শত শত প্রতিবেদনের পরও দখলদার ইসরায়েলের ফিলিস্তিনিদের জমি চুরি, বর্ণবৈষম্য এবং তাদের বিরুদ্ধে দমনপীড়ন ও জাতিগত নিধন চালানোর ৭৬ বছরের ইতিহাস নথিভুক্ত করার পরেও ইসরায়েলের প্রতি পৃষ্ঠপোষক ও সমর্থকরা তেল আবিবের প্রতি অবিচল রয়েছে। বর্তমান সময়ের একটি ঘটনা যা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে তা হচ্ছে ওয়াশিংটন প্রেসের একজন সদস্য প্রকাশ্যে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন নিয়ে প্রশ্ন তোলায় তিনি তার ৫৭ বছরের চাকরি হারিয়েছেন। তিনি পরে বলেছিলেন, আপনি এই দেশে ইসরায়েলের সমালোচনা করতে পারবেন না এবং বেঁচে থাকতে পারবেন না। এমএসএনবিসির সাপ্তাহিক অনুষ্ঠানের আরেক জনপ্রিয় উপস্থাপক মেহেদী হাসানকে শাস্তি দেওয়া হয়েছিল, কারণ তিনি ফিলিস্তিনিদের সমর্থন করেছিলেন এবং ইসরায়েলের সমালোচনা করেছিলেন। এমএসএনবিসির মতো সংবাদ সংস্থাগুলো গ্রহণযোগ্য ইসরায়েলি গোষ্ঠীর বক্তৃতা থেকে বিচ্যুত হলে ইহুদিবাদী গোষ্ঠীর কাছ থেকে প্রচন্ড চাপের মুখে পড়তে হয়। এর ফলে তারা ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট এবং তাদের জীবনের উপর বয়ে যাওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা থেকে তারা দূরে সরে যায় এবং মূলত তারা তেল আবিব শাসক গোষ্ঠীর একনিষ্ঠ প্রচারক বাহিনীতে পরিণত হয়। গত ৭ দশকের বেশি সময় ধরে আমেরিকার প্রাথমিক অগ্রাধিকার হচ্ছে পশ্চিম এশিয়ায় মোতায়েন তার ঘাঁটিগুলোকে সুরক্ষিত রাখা। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৯৭৩ সালে সিনেটে প্রবেশের পর থেকে ইসরায়েলের একজন খাঁটি বন্ধু হিসেবে পরিচয় দিয়ে আসছেন এবং প্রায়ই বলেন, আমি একজন জায়নিস্ট বা ইহুদিবাদী। ইসরায়েল যখন এ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইন্ধন যোগাচ্ছে এবং লেবানন ও সিরিয়ায় মারাত্মক বিমান হামলা চালাচ্ছে, তখনও বাইডেন প্রশাসন তেল আবিবের প্রতি তার নির্লজ্জ সমর্থন অব্যাহত রেখেছে। গাজা এবং রাফা শহরে তেল আবিবের পরিকল্পিত স্থল হামলার বিরুদ্ধে যখন মার্কিন জনগণ এবং এমনকি ইসরায়েলে অভিবাসী হওয়া ইহুদিরা প্রতিবাদ বিক্ষোভ করছেন, তখনও বাইডেন প্রশাসনের এই সমর্থন অব্যাহত রয়েছে। কয়েক দশক ধরে নেতানিয়াহু বিশ্বকে বোঝানোর চেষ্টা করছেন যে ইরান একটি হুমকি এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তেহরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে প্রতিনিয়ত আকৃষ্ট করছে। অক্টোবরের হামলার পর থেকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে তার অঘোষিত যুদ্ধের মাত্রা বাড়িয়েছেন। কিভাবে নিজের স্বার্থকে এগিয়ে নিতে হবে সে সম্পর্কে তিনি সচেতন। অনেকে মনে করছেন যে গাজার গণহত্যা থেকে বিশ্বের মনোযোগ সরাতে এবং নিজের রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু ঠেকাতে যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।